আসসালামু আলাইকুম সবাইকে। একটু দেখা যাচ্ছে কিনা সাউন্ড একটু দেখো, সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখতে চাই। একটু সব কিছু ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও তো আমাকে। সব কিছু ঠিক আছে, সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে? অনেকদিন পর লাইভে আসলাম। সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো তো, চেক করো তো। আচ্ছা ফাইন, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো তো, চেক করো তো। ওকে, ডান ডান ডান, ঠিক আছে। আচ্ছা ফাইন, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে কিনা, ওকে ডান, হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। কর্মমুখী রসায়ন আজকে আমাদের এমনি সিলেবাস শেষ। এইচএসসি আমাদের ফার্স্ট ইয়ার 27 ব্যাচের সিলেবাস আলহামদুলিল্লাহ শেষ। তো আমরা লাস্ট একটা ব্যাচের আমাদের সবগুলো ব্যাচেসই শেষ। লাস্ট কয়েকটা ব্যাচ, 2টা ব্যাচ মনে হয়। তো তাদের সিলেবাস ওই শুধু কর্মমুখী রসায়নটা বাকি আছে। তো আমি চিন্তা করলাম যে অনেক স্টুডেন্ট আছো যাদেরই এই চ্যাপ্টারটা বাকি থাকতে পারে। তো আমি একটু তোমাদের সাথে এই চ্যাপ্টারটা একটু পূর্ণাঙ্গভাবে শেষ করে দেবো লাইভে, ঠিক আছে ইনশাল্লাহ। এই প্ল্যানিংটা করলাম। তো ফার্স্ট অফ অল কর্মমুখী রসায়নের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা মুখস্থ মনে হয় যে সব কিছু টপিকই মুখস্থ করতে হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিকিউ অনেকেই আনসার করতে চায় না, কারণ নাম্বার কমে যাবে। তো সিকিউ আনসার করো বা না করো, কিন্তু তোমার মেইন তোমাকে তো এমসিকিউ মানে এমসিকিউ তো আনসার করতেই হবে। কারণটা হচ্ছে এমসিকিউতে অন্য কোনো অপশন নাই তোমার। কারণ এমসিকিউর পার্টটা হচ্ছে তোমার অবশ্যই তোমাকে 5 নাম্বার এখান থেকে আসবে, 5 অধ্যায় থেকে 5টা অধ্যায় থেকে এটাতে 5 নাম্বার আছে। সো 5 নাম্বার আসবে, আবার ক খ এখান থেকে আসবে। সেই কারণে চ্যাপ্টারটা অবশ্যই পড়তে হবে, অবশ্যই মাস্ট রিড তোমাকে পড়তে হবে। তো আজকে আমি চ্যাপ্টারটাতে যাওয়ার আগে আমি একটু তোমাকে একটু দেখাতে চাচ্ছি যে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কী কী আছে। তো প্রথমে চ্যাপ্টার ম্যাপে আমি যদি বলি যে কোন কোন টপিকটা তোমাকে পড়তে হবে, তুমি একটু মাথায় রাখবা যে কর্মমুখী রসায়নটা হচ্ছে তুমি যদি মনে করো এমন যে পড়াশোনা না করেও যদি ব্যবসায়ী হতে চাও, তাহলে এই চ্যাপ্টারটা থেকে তুমি পড়াশোনা করে তুমি অনেক বড় লোকস হয়ে যেতে পারবা। বিশেষ করে যেহেতু কর্মমুখী রসায়ন, তার মানে কর্ম করে খাওয়ার একটা ব্যাপার আছে, ইন্ডাস্ট্রি দেওয়ার একটা ব্যাপার আছে। তো তার মানে এখানে তুমি আচার বানাতে পারো, তুমি স্নো পাউডার বানাতে পারো, তুমি লিপস্টিক বানাতে পারো, তারপর তুমি খাদ্য সংরক্ষণ করতে পারো, এগুলো করে বাজারজাত করতে পারো, কোড়াজাতকরণ করতে পারো। তারপরে তুমি চাইলে দুগ্ধ জাতীয় পদার্থ, দুধ থেকে মাখন তৈরি করতে পারো। তারপরে আবার এগুলো তুমি চাইলে আবার টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার তৈরি করতে পারো। আবার তুমি চাইলে এগুলো আবার কীভাবে সংরক্ষণ করতে পারবে সেই ধরনের উপাদানগুলো তৈরি করতে পারো। তো আলটিমেটলি মূল কথা হচ্ছে যে খাদ্য সংরক্ষণ করব কীভাবে, কোড়াজাতকরণ করব কীভাবে, কীভাবে আমরা খাদ্য ছাড়াও অন্য অন্য প্রসাধনীগুলো, টয়লেটিসগুলো কীভাবে বানাবো, সব কিছু নিয়েই মূলত হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনা। সো এই চ্যাপ্টারটা হচ্ছে রসায়নের, যদি তুমি বলো, বড় লোকস হয়ে যাওয়ার একটা বিশেষ চ্যাপ্টার। তো এটা মানে তুমি যদি বাস্তবে মনে রাখতে নাও পারো, তাহলে তোমাকে মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার জন্যই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ আমি মনে করি আর কি, বিশেষ করে, ঠিক আছে। তো আসো আমরা পড়াতে মেইন আলোচনাতে আসি। এই চ্যাপ্টারটাতে মূলত আছে যে প্রাথমিকভাবে তুমি যদি একটু চিন্তা করো, যে কোনো খাদ্যকে যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে অবশ্যই প্রিজারভেটিভস লাগবে। তাহলে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে এই যে পার্ট 1, আমি যদি পার্ট 1 দিই, পার্ট 1, এই পার্ট 1-এর প্রথম পার্টটা হচ্ছে প্রিজারভেটিভস। 1 নম্বর হচ্ছে প্রিজারভেটিভস, প্রথম পার্টটা প্রিজারভেটিভ। এখন প্রিজারভেটিভগুলোর অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিজারভেটিভসের পার্টের পরপর যেটা আছে সেটা হচ্ছে কোড়াজাতকরণ, পার্ট 2। যে পার্ট 2 প্রিজারভেটিভসগুলো কী কী উপাদান আছে, প্রাকৃতিক আছে, তারপর কৃত্রিম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 2 এর মধ্যে হচ্ছে খাদ্য মানে কোড়াজাতকরণ, এটাকে আমি বলি যে কোটাজাতকরণ 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে তোমাকে বিভিন্ন রকমের প্রসাধনী বানাতে হবে, টয়লেটিসটা। যে পার্ট 3-তে, আমি পার্ট 3-তে যদি যাই তাহলে হচ্ছে প্রসাধনী প্রস্তুতি, যে টয়লেটিসগুলো প্রস্তুতি, যে প্রসাধনী প্রস্তুতি। তো এটাতে স্নো পাউডার, কোল্ড ক্রিম, তারপর হচ্ছে মেহেদি,
তারপর হচ্ছে বিভিন্ন ধরনের উপাদানগুলো আছে সেগুলো এখানে পার্ট 3-তে বানানোর যে উপকরণগুলো আছে সেগুলো দেওয়া থাকবে এখানে, ঠিক আছে, এই ব্যাপারটাতে। সো এটা হচ্ছে পার্ট 3-তে যাবে। এবার পার্ট 4-এ যদি আমি একটু চিন্তা করি, পার্ট 4-এ দেখো, পার্ট 4-এ তাহলে এখানে কি লাগবে, তুমি যেমন মনে করো যে দুগ্ধ জাতীয় খাদ্য, তার মানে হচ্ছে দুধ থেকে মাখন প্রস্তুতি, এই যে দুধ থেকে মাখন, তারপর ঘি ইত্যাদি প্রস্তুতি, ইত্যাদি প্রস্তুতি প্রস্তুতি। আচ্ছা, এই প্রস্তুতিগুলো যদি করতে হয় তোমাকে আরেকটা পার্ট তোমাকে বিশেষভাবে জানতে হয়, মানে এটার মেকানিজমগুলো জানতে হয়। সেগুলোর জন্য একটা বিশেষ আলোচনা, যে বিশেষ আলোচনা সেটা হচ্ছে সাসপেনশন কোয়াগুলেশন। সেটা তোমাকে অবশ্যই এগুলো পরীক্ষায় আসে। সেটা হচ্ছে সাসপেনশন কোয়াগুলেশন নিয়ে আলোচনা। তারপর হচ্ছে কোয়াগুলেশন মানে জমাট বেঁধে যাওয়া, লেশন, এটা নিয়ে আলোচনা হয়। এরপর হচ্ছে সল নিয়ে আলোচনা করা হয়, সল, হাইড্রোসল, বিভিন্ন সল নিয়ে আলোচনা করা হয়। এগুলো হচ্ছে খুবই মানে থিওরিটিক্যাল পার্ট, এগুলো তোমাকে পড়তে হবে। এখানে বিভিন্ন রুলস আছে, হার্ডি শুল যে নিয়ম আছে, কীভাবে এগুলো জমাট বাঁধে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে বা পড়তে হবে। আর লাস্টে পার্ট 5 যদি আমি আলোচনা করি, তুমি একটু আশা করি লিখে নিতে পারো, কারণ এগুলো মানে ধারাবাহিকভাবে কোনটা কি সেটা যদি তুমি জানো তাহলে তোমার জন্য চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে এরপর যদি আমি একটু চিন্তা করি যে দেখো পার্ট 5 যদি আমি একটু চিন্তা করি যে পার্ট 5, তাহলে এখানে হচ্ছে যেমন টয়লেট ক্লিনার, তারপর হচ্ছে গ্লাস ক্লিনার। এরপর আমাদের দরকার হবে কি বলতো, এরপর হচ্ছে ভিনেগারটাই, যে ভিনেগারটা স্পেশালভাবে আমাদের যে ভিনেগারটা নিয়ে আলোচনা আছে। সো খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই পার্টগুলো তোমার হচ্ছে মূলত এই চ্যাপ্টারটাতে পড়তে হয়, মানে এই চ্যাপ্টারটারে পড়া হচ্ছে এগুলো। এখন পরীক্ষায় প্রথমত কোন কোন জিনিসটা আসে সেটা আমাকে জানতে হবে। তাহলে পরীক্ষায় আসে লাস্ট 2021 সাল থেকে 25 সাল পর্যন্ত, তার মানে শর্ট সিলেবাস যাদের ছিল তাদের এই চ্যাপ্টার থেকে এসেছিল কি কি এসেছিল বলো তো? সবচেয়ে বেশি এসেছিল এই ভিনেগারটা। এই ভিনেগারটা এত বেশি এসেছিল যে 2021 সাল থেকে একদম 2025 সাল পর্যন্ত। যেহেতু এবার হচ্ছে 2026 সাল যারা, তাদেরও ফুল সিলেবাস, তাহলে তাদেরকে এইগুলো সবগুলোই পড়তে হবে, মূলত সবগুলো প্রতিটা আইটেম মানে প্রত্যেকটা বিষয় তোমাকে তাদেরকে পড়তে হবে এমসিকিউর জন্য হলেও। সো সবচেয়ে বেশি আসছিল সিকিউতে 2021 থেকে 25 সাল পর্যন্ত এই টপিকটাই সবচেয়ে বেশি আসছিল, ভিনেগারের টপিকটা। সো এবার আমরা যেটা লক্ষ্য করলাম যেটা হচ্ছে 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত বোর্ডে সবচেয়ে বেশি আসছে এই অংশটা, এটা সবচেয়ে বেশি আসছে গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার, এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসছে। আর আরেকটা টপিক আসছে কোডাজাতকরণ, যে কোডাজাতকরণটা বেশি আসছে, যে কোডাজাতকরণটা বেশি আসছে। আর এই কোডাজাতকরণটা সবচেয়ে বেশি আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো থেকে মনে করো 50% গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাঝে মাঝে প্রশ্ন যদি কঠিন হয় তখন এটা আসছে। বাট আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো কোডাজাতকরণটা, তারপর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার এবং হচ্ছে ভিনেগারটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা এই চ্যাপ্টারটা একদমই পড়তে চাও না, আমার মনে হয় এটা তোমাদের একটু হলেও এই ব্যাপারগুলো পড়া উচিত, সিকিউর জন্য হলেও। ওকে, ডান। এবার আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1টা হচ্ছে প্রিজারভেটিভস নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই, প্রিজারভেটিভস নিয়ে আলোচনা করবো। আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। এই উপরের লাইটটা বন্ধ করে দাও তো, এই যে যেখানে উপরটা একদম উপরটা দিটা। হুম 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 ওকে, ডান। ওকে, ডান। একটু মনে হচ্ছে এখন, দেখো তো আলোটা ঠিক আছে। ওকে, ডান। আমার কথা ডান। ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রুপে কি এটা দেওয়া হয়েছে? গ্রুপে শেয়ার করে না, সবুজকে ডাকো। আমাদের কেমিস্ট্রি টেস্ট গ্রুপে দাও নাই
কেমিস্ট্রি টেস্ট গ্রুপে শেয়ার করো নাই এটা ক্লাসটা লেকচারটা? আচ্ছা করে দাও একটু, ওকে না? আচ্ছা ফাইন। আচ্ছা তাহলে এবার একটু আমি বেসিক নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে একদম সিম্পলি তুমি একটু চিন্তা করো, সেটা হচ্ছে আমরা কী নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা হচ্ছে কর্মমুখী রসায়নের পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথমে একটু চিন্তা করো যে কোনো একটা খাদ্যবস্তুকে যদি আমি দীর্ঘদিন কী করতে হয়, যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের মাথার ভিতরে কোন জিনিসটা থাকবে, যে খাদ্যটা সংরক্ষক মানে ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষকের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো খাদ্য সংরক্ষণের ব্যাপারটা মাথায় রাখার আগেও আমাদের আরও কিছু বিষয় নিয়ে মাথায় রাখতে হবে। খাদ্যটা কীভাবে আসে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোনো রুলস আছে কি না সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল এই যে আমাদের খাদ্য নিরাপত্তার যে ভিত্তিটা সেটা নিয়ে একটু জানবো। সেটা হচ্ছে 3টে এমসিকিউতে তোমার লাগবে। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, তারপর হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার, এটা এমসিকিউর জন্য পড়লে হবে। আর খাদ্য নিরাপত্তার যে নিয়ামকসমূহ আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক 5টি নির্দেশনা আছে। তার মধ্যে দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাবারটাকে আলাদা আলাদা করে পৃথক করতে হবে। আর রান্না করার জন্য তোমরা হয়তো একটু জেনে রাখা ভালো, তাপমাত্রার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তাপমাত্রা যদি একটু করে উল্টাপাল্টা হয় তাহলে দেখা যাচ্ছে খাদ্যের গুণগত মান সেটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। আর এই খাদ্যের গুণগত মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হতে পারে। সোজা কথা, ক্যান্সার হতে পারে, বিভিন্ন রকমের রোগ হতে পারে। তো এটা একটু যথাযথ রান্নাটা খুবই গুরুত্বপূর্ণ, তাপমাত্রার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই হচ্ছে খাদ্য সংরক্ষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে নিরাপদ পানি, এবং খাদ্য রান্না করতে গেলে তো পানি লাগে। তো পানির ব্যাপারটা অবশ্যই নিরাপদ পানি হতে হবে, তার মানে কি ভেজাল মুক্ত পানি হতে হবে। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে 5টা নিয়ামক আছে সেই নিয়ামকটা। এখন খাদ্য আমরা পাবো যে এটা বিশেষত আমরা খাদ্যটা বিশেষ করে কোথা থেকে বেশি পাই, আমরা খাদ্যটা বেশি পাই হচ্ছে উদ্ভিদ জাতীয় বা উদ্ভিদ থেকে, যে আমরা মানে খাদ্যটা বেশি সংরক্ষণ, বিশেষ করে মানে আমাদের এত ওয়ার্ল্ডের মধ্যে খাদ্যের যে উপাদান বা খাদ্যের যে উৎস, তার মধ্যে সবচেয়ে বেশি উৎস পাই আমরা উদ্ভিদ থেকে। অর্থাৎ উদ্ভিদ থেকে ফল ফুল সবজি সব কিছু উদ্ভিদ থেকে মূলত পাই। তো ওই উদ্ভিদ থেকে যদি খাদ্য পাই, এই খাদ্যগুলোতে বেশি বেশি উৎপাদনের জন্য আমাদেরকে কী করতে হবে, সার প্রয়োগ করতে হবে। এই সার প্রয়োগ করতে গেলে কোন কোন সার কোন কোন কাজে লাগে বা কী কী সার ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা লাগবে। তো এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ামকের জন্য একটা রুলস আছে, মানে মনে রাখার জন্য। দোকানের রান্না যথাযথ যথাযথ সংরক্ষণ নিরাপদ। তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, তোমাদের ইচ্ছা তোমরা নোট করে নিতে পারো। কিন্তু এরপরে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে খাদ্যটাকে অর্থাৎ গাছটাকে আমি কিভাবে সার দিলে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে সেটার ব্যাপারে একটা আলোচনা। এগুলো অনলি ফর এমসিকিউ, ডোন্ট মেমোরাইজ ইট, জাস্ট ফর এমসিকিউ, অটোমেটিক মনে পড়বে। তো এখন কোনো একটা গাছকে আমরা কি কি দিতে পারি? কৃষি জমিতে অধিকতর পরিমাণে ফসল উৎপাদনের জন্য আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান সত্যগুলো, এই জন্য কী দরকার হয়, ফল ফুল বৃদ্ধি ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান। তাহলে আমরা এমসিকিউতে আসতে পারে যে উদ্ভিদের বৃদ্ধি ফুল ফল ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানের নাম কি? তাহলে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এটা এমসিকিউতে আসতে পারে। তো প্রভৃতি উপাদান সমৃদ্ধ রাসায়নিক সার, মানে এইগুলো থাকবে, ওই ধরনের রাসায়নিক সার দরকার যদি আমরা উদ্ভিদের ফল বৃদ্ধি ফুল বৃদ্ধি এইগুলো করতে চাই। তারপরে হচ্ছে পোকামাকড় ধ্বংস করার জন্য আমাদের অবশ্যই ইনসেকটিসাইড, সাইড মানে হচ্ছে নাশক, ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়, ইনসেকটিসাইডস মানে কি পোকামাকড় নাশক, সেটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ইউরিয়া, খুবই কমন একটা যে সার, যেটা আমরা সবসময় ব্যবহার করি, সেটা তো খুবই ইম্পর্ট্যান্ট, নাইট্রোজেনযুক্ত সার ইউরিয়া। দেখো ইউরিয়ার সংকেতটা হচ্ছে, তুমি যদি এটা ওয়ান কাইন্ডস অফ কিটোনও বলা যায়, কারণ এখানে 2টা অ্যামোনিয়া থাকে, যে স্কিটোমূলক থাকে, এখানে NH2 থাকে, তাহলে ডাইঅ্যামোনিয়া কিটোন, ডাইঅ্যামিনো কিটোনও বলতে পারি, বাট এটার নাম হচ্ছে ইউরিয়া সার। এই যে ইউরিয়া সার আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি, অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে পারি। এরা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক, মানে উদ্ভিদটা বাড়ার জন্য এটা কাজে লাগে। Only for MCQ, you don't memorize it, just for MCQ. Whenever you see such kind of things in your MCQ, then you just put it down, আর মনে থাকবে, অটোমেটিক মনে থাকবে। ইউ ডোন্ট মেমোরাইজ ইট, জাস্ট একটু পড়বা, অটোমেটিক মনে থাকবে। এটা কোনো সিকিউতে আসবে না, যদি প্রশ্ন করি না তখন এমসিকিউতে আসতে পারে, দ্যাটস ইট, এর বাইরে আসবে না। তারপর হচ্ছে আমরা যে ফসফেটযুক্ত সারগুলো, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, তো আমরা মানে সাধারণ ফসফেট সারের তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী, এটাকে সংক্ষেপে টিএসপি বলে বা ট্রিপল সুপার ফসফেট বলা হয়। তাহলে এই ট্রিপল সুপার ফসফেট কি, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেটকে ট্রিপল সুপার ফসফেট বলা হয়। ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটাও ব্যবহার করতে পারো সারগুলো, এগুলো সারগুলো ব্যবহার করলে
আমরা সাধারণত খাদ্য উৎপাদন অর্থাৎ যে উদ্ভিদ থেকে যে সমস্ত ফল পাই আমরা বা সবজি পাই সেগুলো বৃদ্ধি করবে বা এটার জন্য সহায়ক সারগুলো এখানে দেওয়া আছে। পটাশিয়ামযুক্ত সারগুলোর মধ্যে কী কী আছে এখানে দেওয়া আছে, মিউরেট অফ পটাশ দেওয়া আছে, পটাশিয়াম নাইট্রেট দেওয়া আছে। এরা উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক, এমসিকিউতে আসতে পারে, দ্যাটস ইট, ফরগেট। এবার হচ্ছে আমাদের মেইন পড়াটা শুরু, তার মানে প্রিজারভেটিভসের মেইন অংশটা শুরু হচ্ছে এখন যেটা পড়াবো সেটা থেকে। প্রিজারভেটিভসের মেইন অংশ শুরু সেখান থেকে, সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি প্রিজারভেটিভসের মেইন অংশটা। তাহলে প্রাথমিকভাবে একটু সাইকোলজিতে একটু খাটাও যে খাদ্যটা কী কী কারণে নষ্ট হয় সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে খাদ্য নষ্ট হয় কয় কারণে? 3টা কারণে নষ্ট হয়। কী কী কারণে একটু যদি সাইকোলজিক্যালি আমি চিন্তা করি, প্রথম হচ্ছে মাইক্রোবিয়াল অর্থাৎ জীবাণু যদি থাকে, ইস্ট, ব্যাকটেরিয়া এবং ছত্রাক ইত্যাদি যদি থাকে তাহলে খাদ্যটা নষ্ট হয়, খাদ্য নষ্ট হয়। তাহলে মাইক্রোবিয়াল থাকলে খাদ্য নষ্ট হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মানে খাদ্য যদি কোনো কারণে অর্থাৎ যে উপাদানগুলো জারিত হয়ে যায়, মানে খাদ্যের জারণ বা বিয়োজন যদি করে তখন খাদ্য নষ্ট হয়। তাহলে 2টা কারণ গেল, একটা হচ্ছে জীবাণু, ইস্ট, ব্যাকটেরিয়া, মোলস ইত্যাদি। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কী বলো তো, জারক পদার্থ যদি থাকে, মানে খাদ্য কোনো কারণে যদি জারিত হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে খাদ্য। আর 3 নম্বর কারণ হচ্ছে যে আমাদের খাদ্যের মধ্যে কতগুলো কী আছে, তোমার ভারী ধাতু জাতীয় বা অর্থাৎ ডিব্লক মৌলের যে অবস্থান্তর মৌল যে ধাতুগুলো রয়েছে, যে ধাতুগুলো আয়ন যদি থাকে সেগুলো তেল চর্বি জাতীয় খাদ্যকে কী করে ফেলে, জারিত করে ফেলে, তেল চর্বি জাতীয় খাদ্যকে জারিত করে ফেলে। তো তাহলে এই তেল চর্বি জাতীয় খাদ্যকে যদি জারিত করে ফেলে তাহলে ওই উপাদানগুলো, তার মানে ওই কারণেও খাদ্যটা নষ্ট হতে পারে। যে এটাকে আমরা বলবো যে তোমার আয়নগুলো, এটাকে বলে ধাতব আয়ন, ধাতব আয়নের কারণে খাদ্য নষ্ট হয় বলতে পারি। তো সো আমরা 3টা কারণে আমরা দেখতে পাচ্ছি খাদ্য নষ্ট হয়। তাহলে কী কী কারণ? প্রথম কারণটা হচ্ছে মাইক্রোবায়াল বা মাইক্রোবিয়াল উচ্চারণ হবে, অনেক বইতে মাইক্রোবায়াল লেখা বাংলাতে, কিন্তু রিয়াল উচ্চারণটা হবে মাইক্রোবিয়াল। সো প্রথম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট বা মোলস, এটার কারণে। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে এনজাইম বা উৎসেচকের প্রভাবে এই জারণ, তুমি মনে রাখবা শুধু এই শব্দটা, জারণ বা বিয়োজনের জন্য এটা নষ্ট হয়। তারপর হচ্ছে ধাতব আয়নের প্রভাবে, যে ধাতব আয়নের প্রভাবে তেল চর্বি জাতীয় খাদ্যবস্তু জারণ হয়, তার মানে ধাতব আয়নটা হচ্ছে খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ। তাহলে মানে আমার মাথার ভিতরেও থাকবে যে 3 কারণে খাদ্য নষ্ট হয়। তাহলে খাদ্য সংরক্ষণের জন্য 3টা প্রিজারভেটিভ আমার দরকার হবে। দিস ইজ ইউর পয়েন্ট। সো মানে তুমি যখন কোনো কিছু চিন্তা করবা, তখন রুট শব্দটা যখন চিন্তা করবা তখন এটা থেকে অটোমেটিক্যালি তুমি বিষয়গুলো পেয়ে যাবা। তো তাহলে তুমি দেখো এটা হচ্ছে জীবাণু মানে কি বলতো, যে মাইক্রোবিয়াল যেটাকে আমরা বলছি, সেগুলো ব্যাকটেরিয়া, ইস্ট বা মোল্ডস হতে পারে। তো তাহলে এই জীবাণুকে মাইক্রোবিয়াল বলি। তাহলে এটার জন্য যে আমি প্রিজারভেটিভটা পাবো, যে প্রিজারভেটিভসটা পাবো, প্রিজারভেটিভস, তাহলে এটার জন্য আমি যেটা পাবো অ্যান্টিমাইক্রোবিয়াল, যে অ্যান্টিমাইক্রোবিয়াল, তাহলে দেখো এই জীবাণু কারণে খাদ্য নষ্ট হয়, তাহলে এটাকে প্রতিরোধ করার জন্য আমার দরকার অ্যান্টিমাইক্রোবিয়াল দরকার হয়। ফাইন, একদম মনে রাখবা সহজে। তারপর দেখো দ্বিতীয় নম্বর হচ্ছে এনজাইম বা জারণ পদার্থ, জারক পদার্থ। তাহলে অক্সিডেন্ট, জারক পদার্থগুলো, তাহলে এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এখানে আমি লিখবো কি বলতো, অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এখানে কি করবে, এটা কি করবে, খাদ্যকে তোমার প্রিজার্ভ করবে বা রক্ষা করবে। তৃতীয় নাম্বার হচ্ছে এই যে ধাতব আয়নগুলো আছে, যেমন মনে করো এখানে ম্যাঙ্গানিজ থাকলো Mn2+, তো এই ম্যাঙ্গানিজ আয়নটাকে যদি, Mn2+ আয়নটাকে যদি আমি কোনো একটা লিগ্যান্ড দিয়ে যদি কি করতে পারি, মানে আবদ্ধ করে ফেলতে পারি, তখন এটাকে আমরা যারা লিগ্যান্ড দিয়ে আবদ্ধ, যেমন মনে করো ডায়ামিনো, আমরা ইথিলিন, এই যে CH2, এখানে যদি একটা NH2 থাকে আর এখানে যদি একটা NH2 থাকে, তাহলে ডাইএমিনো ইথিলিন ডায়ামিন। তো এটা এদিক থেকে একটা লিগ্যান্ড হাত থাকবে, এদিক থেকে একটা লিগ্যান্ডের এটা হাত থাকবে। তো তাহলে এই যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এটাকে কিলেটস বা কাকডার কামড়ের মতো ধরে রাখছে। তো তাহলে এই কিলেটিং যৌগ, তার মানে এটা এই আয়নগুলোকে রক্ষা করার জন্য আমি যে যৌগটা ব্যবহার করতেছি কাকডার কামড়ের মতো, কিলেটিং, তাহলে এখানে আমি বলবো যে এটা কিলেটিং এজেন্ট। এই যে কিলেটিং এজেন্ট, CHE উচ্চারণ কি দিয়ে হয়, উচ্চারণটা এটা একটু মনে রাখবা, কিলেটিং এজেন্ট। তাহলে দেখো খাদ্য নষ্ট হয় কি কারণে সেটা যখন আমি জানবো, সাথে সাথে আমি জানবো যে খাদ্যকে প্রিজার্ভ করার জন্য 3টা রাসায়নিক বা 3টে উপাদান দরকার। এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। দিস ইজ ইউর মেইন পয়েন্ট। তাহলে তোমাকে আর কোনো কিছু মাথায় রাখতে হচ্ছে, অটোমেটিক্যালি মনে থাকবে। মানে তুমি যদি জাস্ট একটু ফলো করো তাহলে তোমার অটোমেটিকই মাথায় থাকবে। মানে আশা করি মুখস্থ করতে হবে না, আশা করি বুঝতে পেরেছো। এই কোনো কমেন্ট আসলে বলিস।
আচ্ছা, আমি একটু দেখতেছি, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা আমাকে জানালে হবে, আমি একটু দেখতেছি। ঠিক আছে, আমি একটু দেখতেছি। রাইট, আমি কোনো কমেন্ট আসলে আমাকে জানাইস। ফাইন। এবার হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো, এবার হচ্ছে এই খাদ্য সংরক্ষণ করার জন্য র্যান্ডমলি অনেকগুলো পদ্ধতি আছে। তো আমি খাদ্য সংরক্ষক হিসেবে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা যেটাকে ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, আর আরেকটা হচ্ছে আমি যেটা কৃত্রিম যেটাকে বলি, যেটাকে আমরা কেমিক্যাল যে পদ্ধতি সেটা বলতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে রাসায়নিক। তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক আর একটা হচ্ছে রাসায়নিক খাদ্য সংরক্ষক হিসেবে রাখতে পারি। র্যান্ডমলি আমরা আরও বিভিন্নভাবে খাদ্যকে সংরক্ষণ করি। যেমন কিভাবে করি, আমরা তাপমাত্রা কমিয়ে করি, তারপর হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে করি, আমরা চিনি দিয়ে খাদ্যকে সংরক্ষণ করি, আমরা বিভিন্নভাবে যেমন মনে করো বিভিন্ন মশলা দিয়ে খাদ্যকে সংরক্ষণ করি। সো রোদে পুড়িয়ে আমরা খাদ্যকে শুকিয়ে আমরা সংরক্ষণ করি। সো এরকম র্যান্ডমলি মেডিকেল যারা পরীক্ষা দেবে তাদের জন্য কয়েকটা উদাহরণ দেওয়া হলো, যাতে করে জাস্ট মেডিকেল যারা পরীক্ষা দেবে তাদের জন্য এগুলো সংক্ষেপে কয়েকটা পার্ট দেওয়া হলো। কোড়াজাতকরণ, শুষ্ককরণ, শীতলীকরণ পদ্ধতি, পিকলিং, সল্টিং, সিলে কেটে লবণ লাগাই দেওয়া, মানে লবণ লাগাই দিয়ে তোমাকে কিউরিং বলা হয়। পিকলিং মানে আচার তৈরি, তারপর ভিনেগার দিতে হয়। তারপর হচ্ছে সুগারিং বা মানে চিনি দিয়ে বিকিরণ পদ্ধতিতে ধোঁয়া দিয়ে জীবাণু ধ্বংস করা হয়। তারপর রাসায়নিক প্রিজারভেটিভসগুলো আছে বিভিন্ন, সোডিয়াম নাইট্রেট, আমরা চলে আসবে, এই আলোচনাগুলো চলে আসবে আমাদের। মানে এটা হচ্ছে একদম অ্যাট এ গ্ল্যান্স তুমি কীভাবে খাদ্যগুলোকে কতভাবে খাদ্য সংরক্ষণ করতে পারো তার একটা আইডিয়া দেওয়া। আমার শিটের মধ্যে দেওয়া আছে, যে আমার এখানে স্টুডেন্টদের জন্য শিট দেওয়া আছে, শিটের মধ্যে এটা দেওয়া আছে আলাদা করে, যে কীভাবে খাদ্যকে র্যান্ডমলি সংরক্ষণ করতে হয়। এটা আমাদের আলোচনায় চলে আসবে এখন। সো আমি এটা নিয়ে আলোচনা না করি। এবার একটু দেখো এরপরে যে পার্টটা, এগুলো হচ্ছে আমাদের মানে র্যান্ডম খাদ্য সংরক্ষক হিসেবে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। এবার আমার পড়াটা শুরু, এবার যে খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস। তো প্রাথমিকভাবে তোমার প্রশ্ন আসতে পারে যে খাদ্য সংরক্ষণ কাকে বলে। তো ডেফিনেটলি খাদ্য সংরক্ষণ মানে হচ্ছে শুধুমাত্র খাদ্যকে সংরক্ষিত করবে না, সাথে সাথে তোমার স্বাস্থ্যের ব্যাপারেও ভূমিকা পালন করতে। তার মানে কি, তোমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হতে পারবে না। তো ওরকম হলে তো আমি ফরমালিন ব্যবহার করতে পারি। ফরমালিন তো খাদ্যকে সংরক্ষণতেও রাখে, কিন্তু ফরমালিন ব্যবহার করা যায় না কেন? কারণ এটা তো আমার স্বাস্থ্য ঝুঁকি আছে। তার মানে আমার ওই ফরমালিনযুক্ত যদি খাদ্য যদি আমি খাই, তাহলে আমার কিডনি অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তার মানে তুমি পচে যেতে পারো, মানে কিডনি খাদ্য পচবে না, কিন্তু তোমার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, দ্যাটস দ্য পয়েন্ট। বা কিডনি কোনো কারণে অকেজো হয়ে যেতে পারে। সো খাদ্য সংরক্ষক হইতে হবে এমন যে খাদ্য দীর্ঘদিন সংরক্ষিত থাকবে, আবার মানব স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারবে না। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। এই দুইটা যদি ঠিক থাকে দেন এটাকে খাদ্য সংরক্ষক বলা যাবে। আদারওয়াইজ খাদ্য সংরক্ষক হলেও এটা ব্যবহার করতে পারবে না, স্বাস্থ্য ঝুঁকি আছে, সে কারণে তুমি ব্যবহার করতে পারবে না। তাহলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমার জানতে হবে যে এই যে আমি খাদ্য সংরক্ষণ বলছি বা খাদ্য সংরক্ষক বলছি, তার সংজ্ঞাটা তোমাকে পরীক্ষা 1 নম্বরের জন্য আসতে পারে, যে খাদ্য সংরক্ষক কাকে বলে তোমার পরীক্ষা আসতে পারে। তো তুমি তখন কি করবা, যে খাদ্য সংরক্ষণের জন্য আমাদের একটু সহজ করে আমি দেখাচ্ছি যে খাদ্য সংরক্ষণ কাকে বলে, সেটা তুমি জাস্ট সংজ্ঞাটা তুমি লিখবে। এখন সংজ্ঞাটা কীভাবে লিখবা, এই যে আমার এখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমি এখানে দেখো, আমি এখান থেকে আসতে পারি যে খাদ্য সংরক্ষক কাকে বলে, এখান থেকে আসতে পারি। দেখো, তাহলে প্রথমে তুমি একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, যে সমস্ত রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে, দেখো যে সমস্ত রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায়, সেসব পদার্থকে হবে, এটা ত হবে না, পদার্থকে প্রিজারভেটিভ, এখানে হবে, প্রিজারভেটিভস বলে বা খাদ্য সংরক্ষক বলে। তো এখানে তুমি অ্যাড করতে পারো মানব স্বাস্থ্যের জন্য কোনো হুমকি হবে না বা ক্ষতি হবে না, এই কথাটা তুমি অ্যাড করতে পারো। দ্যাট ইজ আপ টু ইউ। এটা হচ্ছে তোমাদের অ্যাজ ইউয়াল হাজারি স্যারের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটাই এখানে লেখা। হাজারি স্যারের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটাই মূলত হচ্ছে এখানে লেখা। এই হাজারি স্যারের বইয়ের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। ফাইন, ওকে। এবার আমাকে যদি বলা হয় যে খাদ্য সংরক্ষক কয় প্রকার, তাহলে আমি বলবো যে 2 প্রকার। তাহলে 2 প্রকার কী কী? একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে রাসায়নিক, যেটাকে আমরা বলতে পারতেছি। দেখো, এই যে কৃত্রিম, একটা হচ্ছে রাসায়নিক। এই যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস একটা, আর আরেকটা হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক। এই যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এবং কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। এখন আমি প্রাথমিকভাবে আমরা আলোচনা করব যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস নিয়ে আলোচনা করব। এখন দেখো,
খুবই মানে নর্মাল একটা কনসেপ্ট একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া আক্রমণের জন্য দায়ী কেন, মানে ব্যাকটেরিয়া কেন আক্রমণ করবে? মেইন কারণ হচ্ছে খাদ্যবস্তুর মধ্যে পানির উপস্থিতি। কিসের উপস্থিতি? পানির উপস্থিতি। যদি খাদ্যবস্তুতে পানি থাকে তাহলে ব্যাকটেরিয়া জন্মে, এবং তাপমাত্রার একটা ব্যাপার আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। এই তাপমাত্রার বেশি হলেও ব্যাকটেরিয়া মরে যায়, আবার কম তাপমাত্রায় ব্যাকটেরিয়া মরে যায়। সো দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কম তাপমাত্রায় নিষ্ক্রিয় হয়ে যায় ব্যাকটেরিয়া, আবার উচ্চ তাপমাত্রায় ব্যাকটেরিয়া মরে যেতে পারে। তো সো একটা মিডিয়াম একটা তাপমাত্রা, মানে যেমন গরমের দিনে আমাদের খাদ্যবস্তু খুব সহজে নষ্ট হয়ে যায়, কারণ এটা ব্যাকটেরিয়া জন্মানোর জন্য অত্যানুকূল পরিবেশ। ওই তাপমাত্রায় যদি পানি যদি সে পায় তাহলে খাদ্যবস্তুটা নষ্ট হয়ে যায়। আমার ছোটোবেলায় এখনও মনে পড়ে যে যখন আমাকে বলা হয়েছে তরকারি যখন রান্না করতো, তখন তরকারিতে হাত দিয়ে যদি আমি নিতে একটু খেতে চাইতাম, তখন নিষেধ করতো আমার নানু। কেন নিষেধ করতো? বলো যে খাদ্য নষ্ট হয়ে যাবে। তখন তো মাথায় এত কিছু ছিল না। পরে হ্যাঁ হ্যাঁ আমার হাতের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে। ওই ব্যাকটেরিয়া যখন খাদ্যবস্তুতে যাবে, তাহলে ব্যাকটেরিয়া যখন বংশবৃদ্ধি করাটা খুবই সোজা, তো তার মানে খাদ্যবস্তুটা খুব সহজে নষ্ট হয়ে যাবে। এবং চামচ দিয়ে খেতে বলতো, তো চামচ দিয়ে খেলেও তো ঝামেলা আছে। চামচটা যদি মুখে আবার যদি তুমি চামচটা ডুবাই দাও, তো একই কথা। তো তো চামচ দিয়ে আলাদা করে নিয়ে দেন তুমি এটা খেতে পারবে, চামচে আবার মুখ লাগাইতে পারবে না, ভিডিও হবে না। তো সো এটা একটা খুবই কমন একটা রিজন। তো তাহলে আমি আমি কথা বলছিলাম ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি নিয়ে। তাহলে ব্যাকটেরিয়ার ব্যাপারটা কীভাবে আসলো খাদ্যবস্তুতে? যে ব্যাকটেরিয়া যখন খাদ্যবস্তুর মধ্যে মানে জন্মাতে সহায়ক হয়, তখন পানি লাগবে। এই পানি কোনো একটা খাদ্যের মধ্যে যে পরিমাণ নর্মাল পানি থাকে ওইটাকে ওয়াটার অ্যাক্টিভিটি বলে, বা ওয়াটার অ্যাক্টিভিটি যেটা 1 ধরা হয়, AW এর মান 1 ধরা হয়। তো তাহলে এই যে আমার কাজ হলো, প্রথম যে কাজ দেখো একটু খেয়াল করো, যে এই ওয়াটার অ্যাক্টিভিটি যেটা আছে, ওয়াটার অ্যাক্টিভিটি আমি যদি এটাকে ওয়াটার অ্যাক্টিভিটি বলি, ওয়াটার অ্যাক্টিভিটি AW এর মানে যে AW এই ওয়াটার অ্যাক্টিভিটি 1 থাকা মানে হচ্ছে খাদ্যবস্তুতে যতটুকু থাকবে সেটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি 1। এই ওয়াটার অ্যাক্টিভিটি একটা নির্দিষ্ট পরিমাণে, মনে করো কোনো একটা আপেল আমি রাখলাম, তো ওই আপেলকে যদি আমি, যে পরিমাণ আপেলের মধ্যে পানি থাকে বা তার ভিতরে জমা থাকে, ওই পানিগুলোকে যদি আমি আমার একটা কতগুলো মানে ড্রায়ার মেশিন আছে, মানে এগুলোকে ড্রাই করা যায়। তার মানে আমি যদি একটা মেশিনে যদি আমার ওই আপেলটাকে ঢুকিয়ে দিই, অথবা রোদের মধ্যে আপেলকে স্লাইস করে যদি আমি রাখি, তখন আপেলের মধ্যে যে পানিটা থাকবে সেটা বাষ্পায়িত হয়ে চলে যাবে। তাহলে আপেলে AW এর মানটা কমে যাবে, যে AW এর মানটা কমে যাবে, এই AW এর মানটা কমে যাবে। যদি এই AW এর মানটা কমে যায় তাহলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তো AW এর একটা মান আছে, সেই মানটা কোনটার জন্য কি সেটা, যেমন মনে করো 90%-এর যদি, মানে 90% আছে, 90%-এর যদি খাদ্যবস্তুতে যদি ব্যাকটেরিয়া জন্মাতে হয়, তাহলে এটাতে 90%। দেখো আমি একটু এখান থেকে নিয়ে আইডিয়া করে নিই, দেখো এই দেখো, যদি আমার এই AW এর মান, দেখো ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য, এই যে ব্যাকটেরিয়াটা বৃদ্ধির জন্য AW এর মান 90%-এর বেশি হতে হয়। তার মানে আমার নর্মাল একটা খাদ্যবস্তুতে যে পরিমাণ পানি থাকে সেটাকে আমরা AW বলি, মানে ওয়াটার অ্যাক্টিভিটি বলি। এই ওয়াটার অ্যাক্টিভিটি যদি 90%-এর বেশি হয় তাহলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাবে, খুবই কমন ব্যাপার। আর এই ওয়াটার অ্যাক্টিভিটিটা যদি, দেখো একটু ভালো করে খেয়াল করো, যদি 88%-এর বেশি হয় দেন সেখানে ইস্ট জন্মাবে। দিস ইজ দ্য রেফারেন্স অফ হাজার রিসার্চ বুক। ওকে, সো ইউ হ্যাভ রিমাইন্ডেড, বিকজ দ্য হাজার রিসার্চ বুক ইজ দ্য মেইন বুকস ফর এইচএসসি এক্সাম। বিশেষ করে এইচএসসি এক্সামের রেফারেন্স বুক হিসেবে হাজার রিসার্চের ইনফরমেশনগুলোকে মানে স্ট্যান্ডার্ড ধরা হয়। ঘু স্যারের বইতে একরকম থাকতে পারে, ভিন্ন স্যারের বইতে একরকম থাকতে পারে, বাট MCQর জন্য হাজার রিসার্চের বইটাকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়। সো বি কেয়ারফুল, এটা একটু মাথা রাখবা, নাহলে আবার বলবো যে হ্যাঁ এগুলো কি নাকি। তো এরপর দেখো, ছত্রাক জন্মানোর জন্য 80%-এর বেশি হতে হয় ওয়াটার অ্যাক্টিভিটির মানটা, তখন খাদ্যটা পচবে না, বা ব্যাকটেরিয়া জন্মাবে না, ইস্ট জন্মাবে না, অথবা ছত্রাক জন্মাবে না এই ওয়াটার অ্যাক্টিভিটিটা। তো তাহলে খাদ্যবস্তুকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে হলে তোমাকে মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে খাদ্যবস্তুতে AW এর মানটা কী হইতে হবে বলো? AW এর মানটা তোমার কী হইতে হবে বলো খাদ্যবস্তুতে? মানে বিশেষ করে 60%-এর নিচে নামায় আসতে যে সবচেয়ে ভালো। মানে যদি 60%-এর কমায় ফেলতে পারো, 60%-এর কমায় ফেলতে পারো, তাহলে একদম মানে বেস্ট এটা। এই যে কোডাজাতকরণের ক্ষেত্রে এখানে একটা লাইন লেখা আছে, এই জন্য AW এর মানটা কত রাখা হয় বলো? 60%-এর কম রাখা প্রয়োজন। এই যে 60%-এর কম রাখা প্রয়োজন, তার মানে 0.6 মানে হচ্ছে 60%-এর কম রাখতে হবে। তাহলে খাদ্যবস্তুতে আর ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস এগুলা সাধারণত জন্মাবে না। এই হচ্ছে কাহিনী। তাহলে প্রথম পার্টটা গেল যে ওয়াটার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলা, মানে খাদ্যবস্তুকে শুকিয়ে ফেলা। দ্বিতীয় নম্বর যে পার্টটা, যেটা খাদ্যবস্তু শুষ্ককরণের ব্যাপারে এখানে আসছে, তাহলে দেখো
আচ্ছা, এবার একটু সহজ করে দিই। খাদ্যবস্তু শুষ্ককরণের পদ্ধতি একটা গেল, আরেকটা পদ্ধতির কথা একটু বলি। সেটা হচ্ছে কেস হার্ডেনিং নামে একটা বিষয় আছে। কেস হার্ডেনিং একটু দেখো, আমি একটু সহজ করে বলি, তাহলে তোমরা বুঝবা। তোমরা কিসমিস দেখেছো, কিসমিস, একদম কিসমিস দেখেছো, কিসমিস। এখন দেখো কিসমিসটা কেমন, যে আঙ্গুরকে যদি আমরা রোদের মধ্যে রাখি, তাহলে আঙ্গুরের কী ঘটনা ঘটবে, যে আঙ্গুরের যে উপরের যে অংশটা আছে সেটা রোদে ড্রাই হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে, খোলস হয়ে যাবে, শক্ত খোলস হবে, আর ভিতরে পানি একটু থাকতে পারে ইটস বাট এখানে ঘটনা কী হবে, বাইরের থেকে কোনো কিছু ভিতরে ঢুকতে পারবে না, ভিতর থেকে বাইরে যেতে পারবে না। যদি এরকম হয়, এই যে ব্যাপারটার নাম, এটার নাম হচ্ছে কেস হার্ডেনিং। কেস মানে হচ্ছে আবরণ বা যেটা খোসা, আর হার্ড মানে হচ্ছে শক্ত হওয়া। তাহলে কেস হার্ডেনিং মানে হচ্ছে আবরণ শক্ত হয়ে যাওয়া। তাহলে এই আবরণ শক্ত হওয়ার মাধ্যমে বা করার মাধ্যমে আমরা খাদ্যবস্তুকে দীর্ঘদিন কী রাখতে পারি, সংরক্ষিত রাখতে পারি। আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তাহলে দেখো এখানে যে যদি আমরা খাদ্যবস্তুকে একটু ভালো করে খেয়াল করো, যে একটু ভালো করে দেখো যে কেস হার্ডেনিং কাকে বলে, এটা আসে পরীক্ষায়, যে প্রখর সূর্য তাপে পচনশীল খাদ্যবস্তুকে যদি শুকানো হয়, ওই খাদ্যবস্তুর বহির্ভূত উপরিতল শক্ত হয়ে থাকে। আর শক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই কারণে কী হয়, জলীয় বাষ্প ভিতরে ঢুকতে পারে না, আর বাইরে থেকে ভিতরে ঢুকতে পারে না, ভিতর থেকে বাইরে যেতে পারে না। এই ব্যাপারটার নামই হচ্ছে কেস হার্ডেনিং। তো পরীক্ষা আসে যে কেস হার্ডেনিং কাকে বলে, সেটা তুমি এখান থেকে, কেস মানে হচ্ছে খোসা, আর হার্ড মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। কেস হার্ডেনিং মানে হচ্ছে খোসা শক্ত হয়ে যাওয়া। আমি আবারও বলছি, কেস মানে হচ্ছে কি বলতো, কেস মানে হচ্ছে খোসা বা আবরণ, আর হার্ড মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। তাহলে কেস হার্ডেনিং মানে হচ্ছে খোসা শক্ত হয়ে যাওয়া। দ্যাটস দ্য পয়েন্ট, আর কোনো কাহিনী নেই, অন্য কোনো ঝামেলা নেই। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো যে এটা গেল কেস হার্ড। দ্বিতীয় নম্বর আমরা প্রসেসটা হচ্ছে কেস হার্ডেনিংয়ের ভূমিকা, এটা আমি আলোচনা করলাম এইমাত্র। খাদ্যবস্তুকে শীতলীকরণ। এখন দেখো, খাদ্যবস্তুকে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে যদি আমরা আনতে পারি, তাহলে খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। এই ব্যাপারটার নাম হচ্ছে খাদ্যবস্তু শীতলীকরণ বলে এটাকে। দেখো ফ্রিজিং, দেখো একটু জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো, যেটা হচ্ছে আমি একটু বড় করতেছি। দেখো এখানে এখানে কি বলা হচ্ছে, দেখো যদি আমরা খাদ্যবস্তুতে তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখি, তাহলে সেই ক্ষেত্রে খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না, মানে এই তাপমাত্রায় ব্যাকটেরিয়াটা নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যবস্তু দীর্ঘদিন সংরক্ষিত থাকে, যে ডিপ ফ্রিজিং অবস্থায় যে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এটা একটু মাথায় রাখতে হবে। এই কারণে আমরা দীর্ঘদিন খাদ্যকে সংরক্ষিত রাখতে পারি। এই কারণে যে কোনো খাবার টাবার আনলে ফ্রিজের মধ্যে নিয়ে যাই, ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দেওয়ার কারণ হচ্ছে তাপমাত্রা কমে, মানে খাদ্যবস্তুটা নিষ্ক্রিয় হয়ে যায়। দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, এরপরে আরও কিছু ব্যাপার আছে, একটু করে আলোচনা করি। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসের মধ্যে আরও কিছু ব্যাপার আছে। আচ্ছা, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কাকে বলে? এগুলো আসলে কেমিক্যালি, মানে প্রকৃতিতেই পাওয়া যায় মুক্ত অবস্থায়, এগুলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। এখন এগুলো কী কী আছে তুমি একটু চিন্তা করো। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কী কী আছে তুমি একটু খেয়াল করো। যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে হলুদ, রসুন, এগুলো কিন্তু মুরব্বীরা ব্যবহার করে, লবঙ্গ, সরিষার তেল, তারপর হচ্ছে হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, মানে হচ্ছে যেটা পচন কাজে বাধা দেয়, অ্যান্টিঅক্সিডেন্ট। এমসিকিউতে লাগবে, তো তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে আনসার হবে হলুদ। তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, চিনি, এটাও প্রাকৃতিক বলতে পারবো। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উপাদানগুলো আমি দিলাম, এগুলো কিভাবে খাদ্যকে সংরক্ষণ করতে পারে? এটা পরীক্ষায় খ নাম্বারের জন্য আসে। কোন নাম্বারের জন্য আসে বলো তো? খ নাম্বারের জন্য পরীক্ষা আসে, যে কিভাবে এটা খাদ্যবস্তুকে সংরক্ষিত রাখে। আবার বলো, পরীক্ষায় কীভাবে আসে? খ নাম্বারের জন্য আসে। আসো এখন খ নাম্বারের জন্য কীভাবে আসবে সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, প্রথমে তোমার আসবে যে সোডিয়াম ক্লোরাইড কীভাবে খাদ্যকে সংরক্ষণ রাখে। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, যে আমরা সিম্পলি যদি একটু চিন্তা করো, যখন বর্ষাকালে তুমি যখন তোমার খাবার টেবিলে লবণ রাখবা, ওই লবণটা কিছুক্ষণ পরে দেখবা যে, বিশেষ করে বৃষ্টি যদি হয় বা বর্ষা যদি থাকে, তখন আর্দ্রতা বেশি থাকে বায়ুতে, তখন ওই বায়ু থেকে আর্দ্রতা শোষণ করে লবণটা কেমন ভিজা ভেজা হয়ে যায়। তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কী বলতো, আর্দ্রতাকে শোষণ করে নেয়, মানে কোনো একটা পানিটাকে শোষণ করে নিই। তো একটা লাইনই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড খাদ্যকে সংরক্ষণ করে, তাহলে প্রথম কথা হবে যে সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তু থেকে, সোডিয়াম ক্লোরাইড যে খাদ্যবস্তু থেকে পানি শোষণ করে নিই, যে পানি শোষণ করে, খাদ্যবস্তু থেকে পানি শোষণ করে নেয়, তো যেহেতু সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তু থেকে পানি শোষণ করে নেয়, তাহলে কিছুক্ষণ আগে এটার সাথে আমি অ্যাড করতে পারি, ফলে অ্যাডাব্লিউ এর মান কমে যায়, যে
ফলে এডব্লিউ এর মান কমে যায়। এডব্লিউ যে ওয়াটার অ্যাক্টিভিটি, এডব্লিউ এর মান কমে যায়। যদি এডব্লিউ এর মান কমে যায় তাহলে ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। এই একটা লাইনই হচ্ছে সমাজ জন্য হচ্ছে বোল্ড পয়েন্ট, মানে মেইন পয়েন্ট হচ্ছে এইটাই যে সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তু থেকে পানি শোষণ করে নেয়, ফলে এডব্লিউ এর মান কমে যায়। আর এডব্লিউ এর মান যদি কমে যায় তাহলে কি হবে? খাদ্য দীর্ঘদিন সংরক্ষিত থাকবে। দিস ইজ ইউর পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই লাইনটা তুমি এখানে মূল কাহিনী হচ্ছে এটা, যে এটাকে একটু কষ্ট করে তোমাকে এটা লিখতে হবে। দেখো, এই লাইনটা লিখতে হবে। দেখো, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে বিশেষ করে ইলিশ মাছের সিজনে কি হয়, যে ইলিশ মাছকে মাঝখানে প্যাট দিয়ে কেটে প্রচুর পরিমাণে লবণ ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে ওই ইলিশ মাছের ওই সিজনটাতে দেখা যায় যে ইলিশের লবণের দামটা অনেক বেড়ে যায়। এবং প্রশ্ন হচ্ছে লবণের দাম বেড়ে যাওয়ার কারণ কী? কারণ ওই সময় ইলিশে প্রচুর পরিমাণে লবণের প্রয়োজন হয়। আর লবণটা দেওয়া হয় কেন? কারণ ইলিশ মাছ যাতে দীর্ঘদিন মানে সংরক্ষিত থাকে। সো এই যে কাটা ইলিশ এখানে লেখা আছে, দেখো, আম, আমলকি, চালতা, জলফাই, গাজর, কাঁচামরিচ, কাঁচামরিচ হবে, কাঁচামরিচ না, কাঁচামরিচ না, কাঁচামরিচ, সরি, কাঁচামরিচ হবে, কাঁচামরিচ, কাঁচামরিচ ইত্যাদিকে সংরক্ষণ করা। এই অপর দিকে সামুদ্রিক ইলিশ মাছকে লম্বালম্বিভাবে কেটে চাকু দিয়ে গুঁড়া লবণ ঢুকিয়ে সংরক্ষণ করা হয়। তাহলে মেইন কারণ কোনটা? এই যে মেইন কারণ, যে সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তুর পানি শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। দিস ইজ ইউর পয়েন্ট, এটাই হচ্ছে তোমার মেইন পয়েন্ট। সরিষার তেল কীভাবে খাদ্যকে সংরক্ষণ রাখে? সরিষার তেল, তাহলে সরিষার তেলও একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তাহলে এই সরিষার তেল আর্দ্রতা মুক্ত, অবশ্যই আর্দ্রতা মুক্ত হইতে হবে। আমি আবারও বলছি, আমরা গ্রামে প্রায় সময় দেখতাম যে মানে আমি 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 ছোটোবেলায় দেখেছি, তোমরা দেখছো কিনা আমি জানি না, তারপরও তুমি একটু জেনে নাও, যেটা জানলে হয়তো তোমার ভালো লাগবে। সেটা হচ্ছে কি, আচার যখন বানানো হয় তো আচারের মধ্যে কি দেওয়া হয়? তেল দেওয়া হয়। তো তেল দিয়ে কি করে কিছুক্ষণ মানে তেলটা যদি দেওয়া হয়, তেলের মধ্যে কিছুটা আর্দ্রতা থেকে যেতে পারে, আমরা তেলের ভিতরে কিছু পানি থেকে যেতে পারে। তো তেলের ভিতরে যদি পানি থাকে তাহলে পানি তো খাদ্যবস্তুকে নষ্ট করে যাওয়ার জন্য একটা কালফিট উপাদান, বা অবশ্যই খাদ্যবস্তুকে নষ্ট করে দিতে পানি। তো এখান থেকে তোমাকে কি করতে হবে, যে আমরা দেখতাম যে কি করে ওই আচার বানানোর পর, আমের আচার বানানোর পর কোটাটাকে খুলে দিয়ে রোদে শুকায় দিত, রোদে শুকোতে দিত। তখন দেখা যেত কী হতো, যে রোদ থেকে যে ইয়াগুলো আছে, বাষ্পগুলো আছে, মানে ইয়ার মধ্যে, আচারের মধ্যে যে তোমার মানে আর্দ্রতা আছে, সেটাকে সে কী করে দিত, উপরের দিকে কী হয় বলো? আচ্ছা করে দিচ্ছি, ফাইন, একটা মিনিট, দাঁড়া, ওকে ডান, এখন হয়েছে। আচ্ছা, ফাইন। তো তাহলে এই সরিষার তেলের আর্দ্রতা মুক্ত হইতে হবে। তার মানে এই আর্দ্রতা মুক্ত কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আর্দ্রতা মুক্ত, তার মানে কি পানি থাকলেই হচ্ছে খাদ্যবস্তু নষ্ট হবে। দিস ইজ দ্য পয়েন্ট। তো পানি থাকা যাবে না, এই কারণে সরিষার তেলও কী হিসেবে কাজ করে, মানে তোমার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে আসে চিনি কীভাবে খাদ্যকে সংরক্ষণ হয়, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা পরীক্ষা আসে খ নম্বরের জন্য আসছে। তো তাহলে একটু কমন সেন্স খাটাই, আমরা একটু চিন্তা করি যে আমরা যখন পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করো, তখন তো মিষ্টি কিনতে যাও, রাইট? তো মিষ্টির শিরা মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখা হয়। তো প্রাথমিকভাবে তোমার মাথার ভিতরে আসতে পারে যে মিষ্টিগুলো নষ্ট হয় না কেন, আর যেবার রেজাল্ট খারাপ হয় সেবার তো অবস্থা খারাপ, অনেক মিষ্টি পচে যায়। কিন্তু আসলে দীর্ঘ সময় থাকলে পচবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই চিনিটা খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে? চিনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে অসমোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। যেমন মনে করো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে, তো চিনি কি করে এই ভিতরের পানিটাকে অসমোসিস প্রক্রিয়ায়, দেখো, অসমোসিস প্রক্রিয়ায় এই চিনিটা ব্যাকটেরিয়ার ভিতরে থাকা পানিকে অসমোসিস প্রক্রিয়া বা অভিস্রবণ প্রক্রিয়ায় টুসে ফেলে, পানিটা বের করে দেয়। তো ব্যাকটেরিয়া থেকে যদি পানিটা বের হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়াটা মানে অকার্যকর থাকে, তার মানে সে বংশবৃদ্ধি করতে পারে না, ফলে খাদ্যটা আর পচবে না। এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো, এই একটা লাইন, চিনি বা গাঢ় দ্রবণ বা সিরাপের সংস্পর্শে ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ
জলীয় অংশকে চিনি গাঢ় দ্রবণ অবিশ্রবণ প্রক্রিয়া চুষে ফলে ব্যাকটেরিয়া বিনষ্ট হয়। ফলে কি বিনষ্ট হয় বলো তো? ব্যাকটেরিয়া বিনষ্ট হয়। এই লাইনটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এই পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এমসিকিউতেও আসে, আবার সিকিউতেও আসে যে চিনি কীভাবে খাদ্যকে সংরক্ষিত রাখে। সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো আমরা যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভগুলো আমি অ্যাট এ গ্ল্যান্স যদি বলি, তাহলে হচ্ছে কিউরিং মানে কিছুক্ষণ আগে বললাম যে সিল্লাকাইটটা লবণ লাগাই দেওয়া, মানে লবণ লাগাই দেওয়ার যে ব্যাপারটা কিউরিং বলে। তারপর হচ্ছে সরিষার তেল, চিনি, তারপর হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা পচন কাজে বাধা দেয়। তো এটাও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে এইটা আমরা লিখতে পারি। এবার আসো, কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রিজারভেটিভ মানে খাদ্য পচে 3 কারণে। তাহলে 3 কারণের মধ্যে কী কী কারণ ছিল? প্রথম কারণ হচ্ছে মাইক্রোবিয়াল বা জীবাণু। তাহলে মাইক্রোবিয়ালের অপোজিট শব্দ হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। তাহলে দেখো এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল, তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল কী কী আছে? সোডিয়াম বেনজয়েড, তার বেনজোইক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট। তার পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, এগুলোর কিন্তু সংকেত আছে। সংকেতগুলো তুমি জাস্ট, যেমন বেনজোইক অ্যাসিডও তুমি পারবা, এটা বেনজোইক অ্যাসিড যদি হয় COOH, এটা বেনজোইক অ্যাসিড। আর যদি বেনজোইক অ্যাসিড হয় দেন এটার সাথে যদি জাস্ট সোডিয়ামটা যদি যুক্ত করে দাও, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েড। এই যে সোডিয়াম বেনজয়েড, তাহলে এটা সোডিয়াম বেনজয়েড, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তারপর পটাশিয়াম সরবেট আছে, সোডিয়াম সরবেট, এগুলো দরকার নেই, ইউ ডোন্ট নিড ইট, বাট যেগুলো দরকার সেগুলো আমি দেখাবো। সাইট্রিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে এসিটিক অ্যাসিড আছে, ক্যালসিয়াম প্রোপানয়েড আছে, নাইট্রেট লবণ এটা আছে। এটা নাইট্রেট লবণগুলো না নরওয়ে এবং জার্মানি নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ ওগুলো ওরা বলতে চাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি আছে। জার্মানি এবং নরওয়েতে এটা নিষিদ্ধ। জার্মানি ও নরওয়েতে, এই যে নরওয়েতে নিষিদ্ধ। জার্মানি এবং নরওয়েতে এটা নিষিদ্ধ, একটু মাথায় রাখতে হবে যে নাইট্রেট লবণটা জার্মানি এবং নরওয়েতে নিষিদ্ধ। তারপর সালফাইড যৌগগুলো আছে, সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম সালফাইড, এগুলো সবগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। এখানে বায়াল লেখা, উচ্চারণটা বিয়াল। সো মেইন পয়েন্ট হচ্ছে এই অ্যান্টিমাইক্রোবিয়াল মানে এগুলো সবগুলো জীবাণুকে ধ্বংস করে। তো এমসিকিউতে কি আসে? নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল? তো তোমাকে জিজ্ঞেস করবে, এখান থেকে যে কোনো একটা আনসার দিতে হবে, তোমাকে আনসার দিতে হবে। আশা করি পারবা এমসিকিউতে। দ্বিতীয় নাম্বার বলেছি অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলেছি। এখন অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমি চিন্তা করি, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টটাকে 3 ভাগে ভাগ করতে পারি আমি। প্রথম ভাগটা হচ্ছে কি বলতো? প্রাকৃতিক। আরেকটা হচ্ছে কৃত্রিম। 2 ভাগে ভাগ করতে পারি। তো প্রাকৃতিকগুলো ভিটামিন সি, যে কথা, অ্যাসকর্বিক অ্যাসিড একই কথা, টক ফল, শাকসবজি, কাঁচামরিচে থাকে। ভিটামিন ই, তাহসানের একটা অ্যাড আছে, আমি তোমার চুলের জন্য পাগল, টকোফেরল সমৃদ্ধ, জুই নিখাত নারিকেল তেল। এই যে টকোফেরল, এটা হচ্ছে ভিটামিন ই। অনেক সময় আমাদের মাথায় চুল, যাদের আমারও কম, মাথায় চুল পড়ে, আমি অবশ্যই কখনো ব্যবহার করিনি, মাথায় চুল পড়ে যাওয়া রক্ষা করার জন্য কতগুলো ভিটামিন ই ট্যাবলেট পাওয়া যায়, যেটা মোটা, এগুলো একটু কেটে মাথার মধ্যে দেওয়া হয়। সো ভিটামিন ই সমৃদ্ধ যে টকোফেরল, সবুজ শাকসবজি, শস্য দানা, বীজ বা গমের মধ্যে এগুলো থাকে। বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন কোথায় থাকে? এগুলো সব প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, গাজর এগুলোর মধ্যে থাকে। অধাতু, তারপর হচ্ছে মাছ, মুরগির মাংস, ডিম, রসুন ইত্যাদির মধ্যে থাকে। আর কৃত্রিমগুলোর মধ্যে BHA, বিউটালেটেড হাইড্রোক্সি এনিসোল, BST, বিউটালেটেড হাইড্রোক্সি টোলুইন, TBS, টার্সিয়ারি বিউটালেটেড হাইড্রোক্সি কুইনোন, প্রোপাইল গ্যালেট, এগুলো সবগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে তোমাকে যদি বলে রাসায়নিক, এটা এমসিকিউতে রাখবে, এই শুধু সংকেতগুলো রাখবা। আর এটার সংকেতও আছে, মনে রাখতে পারবা, আমি দেখাচ্ছি। এটার রিয়েল সংকেতগুলো তুমি মনে রাখিও, কারণ এগুলো এমসিকিউতে আসে, তো মাঝে মাঝে এমসিকিউতে আসে, আমি একটু দেখাচ্ছি। এই যে এমসিকিউতে এটা আসে, এই 3টাই, যে দেখো এইগুলোর সংকেতগুলো একটু মনে রাখতে পারলে ভালো। যেমন মনে করে এখানে বলা হচ্ছে বিউটালেটেড হাইড্রোক্সি এনিসোল, BSA, তাহলে বিউটালেটেড হাইড্রোক্সি টোলুইন, তারপর হচ্ছে টার্সিয়ারি বিউটালেটেড হাইড্রোক্সি কুইনোন, তারপর হচ্ছে প্যারাগ্যালেট, প্রোপাইল গ্যালেট। সো এগুলো এমসিকিউতে মাঝে মাঝে সংকেত আসে, এমসিকিউতে আসে। সো যারা মানে একটু অ্যাডভান্স লেভেলের, একটু দেখে নাও, দেখলে যাতে মনে পড়ে। এটা মুখস্থ খাতায় লিখতে হবে না, কিন্তু তোমাকে এমসিকিউতে যাতে পারো সেটার জন্য তোমাকে মাথায় একটু রাখতে পারলে ভালো। তো আমি কথা বলছিলাম কি নিয়ে বলো তো? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে। তাহলে এই কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলো সংকেতটা মনে থাকলে ভালো, বাট মনে না থাকলেও অসুবিধা নেই, এমসিকিউতে অটোমেটিক মনে পড়বে আশা করতেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিলেটিং এজেন্ট বা সিলেটিং এজেন্ট, যেটা আচ্ছা, এখানে আবার মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টও আছে, হ্যাঁ, এটাও একটা পার্ট। তো এগুলো হচ্ছে বিউটালেটেড হাইড্রোক্সি, এগুলো মুক্তমূলককে শোষণ করে, এগুলো সেমই, ওই যে কৃত্রিম টার্সিয়ারি সেম, এগুলো সেম, এটাকে মুক্তমূলক শোষণ করবে, ফ্রি রেডিক্যাল এটা সেম, মানে ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম
সেম নাম, এই যে সেম নাম, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলো হচ্ছে এইগুলোই। আর অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড লবণ, ভিটামিন এ। আর কিলেটিং এজেন্ট, কিছুক্ষণ আগে তো আমি তোমাকে বলেছিলাম যে কিলেটিং এজেন্ট কি, দেখাচ্ছি না একদম শুরুতে, যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কিছু কিছু ধাতু আছে, যে ধাতব আয়নগুলো আছে যেগুলো তেল বা চর্বিকে পচিয়ে ফেলে বা জারিত করে ফেলে। তো ওই তেল বা চর্বিকে জারণের হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিভিন্ন লিগ্যান্ড যুক্ত করে, তখন এই অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। তার মানে কি, এটা কিলেট মানে কাঁকড়ার কামড়, এই কাঁকড়ার কামড়ের মতো ওই আয়নগুলোকে ধরে ফেলবে, ধরে ফেলে ওই আয়নটাকে খাদ্যবস্তু থেকে আলাদা করে ফেলবে। ফলে ওই আয়নের যে কার্যকারিতা আছে সেই কার্যকারিতা খাদ্যবস্তুর উপর থাকবে না, ফলে খাদ্যবস্তু নিরাপদে থাকবে। তো এই যে এখানে এটার নাম হচ্ছে কিলেটিং এজেন্ট বা অনেকে চিলেটিং এজেন্ট বলে, চিএসি উচ্চারণ হচ্ছে কি, কিলেটিং এজেন্ট। এই কিলেটিং এজেন্টের মধ্যে একটু মনে করাই দেবো, এই ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট, আরেকটা হচ্ছে এই যে ইথিলিন ডায়ামিন, এই যে ইথিলিন ডায়ামিন সাইট্রিক অ্যাসিড। এখন আমি একটু ইডিটিএটা তোমাকে একটু দেখাই। দেখো, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিডেট আমি একটু সহজ করে দিই। যেমন ইথিলিন মানে হচ্ছে CH2, এখানে CH2 ইথিলিন। ডায়ামিন তার মানে এমিনোমূলক থাকবে, যে এমিনোমূলক আছে, এমিনোমূলক আছে, যে ইথিলিন ডায়ামিন। কিন্তু এখানে তো বলছে টেট্রাএসিডেট, তো টেট্রাএসিডেট যদি বলে তো তাহলে এখানে হাইড্রোজেন দুইটা বাদ দিয়ে, যে হাইড্রোজেন দুইটা বাদ দিয়ে আমি কি করব, এখানে আমি C ডাবল মূলক CH3 C ডাবল হবে CH3, দেখো CH3 C ডাবল আয়ন, আর এখানে CH3 C ডাবল আয়ন, আর এখানে দেখো CH3 C ডাবল আয়ন, এই যে CH3 C ডাবল আয়ন। তাহলে দেখো এই যে চারটা পার্ট, এ একটা অ্যাসিডেট মূলক, এ একটা অ্যাসিডেট মূলক, এ একটা অ্যাসিডেট মূলক, এ একটা অ্যাসিডেট মূলক, তাহলে কয়টা, টেট্রা। তাহলে ইথিলিন ডায়ামিন, এই যে ডায়ামিন দুইটা এমিন, আর এখানে টেট্রা অ্যাসিডেট, তার মানে কি চারটা অ্যাসিডেট মূলক এখানে আছে। এটা হচ্ছে ছয়দণ্ডী লিগ্যান্ড, ছয়দন্তী লিগ্যান্ড, এটাকে ছয়দন্তী লিগ্যান্ড বলা হয়, এটাকে ছয়দন্তী লিগ্যান্ড বলে। কারণ এখানে একটা দন্ত, এখানে একটা তিনটা, আর এখানে লিগ্যান্ডের কাজটা কি, লিগ্যান্ডের কাজ হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠনকারী মুক্ত ইলেকট্রন থাকলে তখন সেটা লিগ্যান্ড হিসেবে কাজ করবে। সো ইডিটি এটা এখানে লাগলো। আর আরেকটা আছে তো ইথিলিন ডায়ামিন, তোমরা জানো CH2 ইথিলিন, তারপর হচ্ছে এখানে NH2, এটা তো আমরা জানি। আর এখানে একটা অ্যামোনিয়া, আর এখানে একটা অ্যামোনিয়া, তাহলে ইথিলিন ডায়ামিন হচ্ছে এটাও একটা কিলেটিং এজেন্ট। সো আমরা মোটামুটি জেনে গেলাম যে কোনটা দ্বারা কি করে বা অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কাজ কি। পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে যে কিভাবে কিলেটিং এজেন্ট তোমার তোমার খাদ্যবস্তুকে, সরি অ্যান্টিঅক্সিডেন্ট মানে খাদ্যবস্তুকে মানে তোমার পচনের হাত থেকে রক্ষা করে। তাহলে প্রশ্নটা কি বলো তো, কিভাবে, আমার প্রশ্নটা হবে কিভাবে, দেখো কিভাবে অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে অক্সিডেন্ট খাদ্যবস্তুকে রক্ষা করে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা তোমার পরীক্ষা আসে যে কীভাবে অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্যবস্তুকে রক্ষা করে। এটার জন্য যেটা দরকার তোমার, সেটা হচ্ছে প্রথম যে কাজটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আসছে, খ নাম্বারের জন্য আসে। এটা যদি ব্যাখ্যা করতে হয় এক লাইনে লিখলে হয়ে যায়। প্রথমে যদি লিখো যে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ খাদ্যবস্তুকে জারণের হাত থেকে রক্ষা করে, কিন্তু ওইভাবে লিখে নাম্বার পাবা না। তাহলে কী করতে হবে, তোমাকে কিভাবে অক্সিডেন্ট যৌগগুলো খাদ্যবস্তুকে জারিত করে, তেল বা চর্বিকে জারিত করে, সেটা তোমাকে আগে জানতে হবে। তো তাহলে তুমি এখানে এই লাইনটা, যেমন মনে করো লিপিড হচ্ছে LH, মনে করো লিপিড, এটা লিপিড। তো যে কোনো একটা অক্সিডেন্টটা মানে কীভাবে তোমার জারিত করে সেটা তোমাকে দেখাইতে হবে। তাহলে সেটা কি তৈরি করবে, এই যে লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করবে, তার পারক্সি, এই যে পারক্সি হাইড্রোমূলক তোমার তৈরি করবে। তো তাহলে এই প্রথম ধাপ হচ্ছে এটা, মানে একটা চেইন বিক্রিয়া তৈরি করবে। এই চেইন বিক্রিয়াটা তোমাকে জানতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। আর কোনো কিচ্ছু লাগবে না, এই পয়েন্টটা যদি লিখতে পারো সুন্দরভাবে, একটা লাইন লিখে দিলেই তোমার হয়ে যাবে যে এই কীভাবে সংরক্ষিত রাখে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো এখানে তুমি তোমার মতো করে লিখবে, আমি যে একটা লিখলাম। দেখো এখানে দেখো, প্রথমে দেখো কি করবে, যে লিপিড অণুকে মানে জারিত করে ফেলবে কে বলো তো, অক্সিজেন, মানে যেটা অক্সিডাইড যে যৌগটা আছে সেটা, মানে যেটা জারিত করে, সেটা কি করবে, লিপিড অণুকে জারিত করে এই যে ফ্রি রেডিক্যাল তৈরি করবে, এবং এখানে কি তৈরি করবে, এই যে পারক্সি হাইড্রোজেন তৈরি করবে, যে পারক্সি হাইড্রোজেন, এটার নাম হচ্ছে পারক্সি হাইড্রোজেন।
অক্সি হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। তারপরে দেখো দ্বিতীয় নাম্বার, এই পারঅক্সি, এটা আবার কি করবে, এই লিপিডের এই ফ্রি রেডিক্যালটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পারঅক্সি লিপিড তৈরি করবে, যে পারঅক্সি লিপিড তৈরি করবে। এখন এটা আবার বিক্রিয়া করে পারঅক্সি লিপিডটা আবার তোমার লিপিডের সাথে বিক্রিয়া করে একটা লুপ তৈরি করবে, মানে ফ্রি রেডিক্যালটা তৈরি করবে বারবার বারবার বারবার। এইভাবে যখন বিক্রিয়াটা বারবার চেইন বিক্রিয়া হবে তখন খাদ্যবস্তুকে সে জারিত করে ফেলতেছে। এখন যদি আমি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করি, এই অ্যান্টিঅক্সিডেন্ট যদি ব্যবহার করি, তখন এইটা সাথে সাথে যখন যে খাদ্যবস্তুকে জারিত করবে, সাথে সাথে লিপিড ফ্রি রেডিক্যালের সাথে সেটা অধিক স্থায়ী মূলক তৈরি করে ফেলবে, ফলে খাদ্যবস্তুর চেইন বিক্রিয়ার হাত থেকে রক্ষা পাবে। এই লাইনটা, লাস্টের লাইনটা এই কথা লিখতে হবে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ লিপিডের মুক্ত মূলকের সাথে বিক্রিয়া করে লিপিড অণু এবং অধিস্থায়ী কম সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট মূলক তৈরি করে, ফলে পচনের বা জারণ বিয়োজন যে চেইন বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা পরীক্ষা আসবে 2 নম্বরের জন্য। কয় নম্বরের জন্য? 2 নম্বরের জন্য মাস্ট এটা আসবে। সো এটা লিখতেই হবে, তোমাকে লিখতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আর কোনো কাহিনী নেই। সো এভাবেই আমরা যে প্রাকৃতিক খাদ্য, এরপরে তোমাকে যেটা জানতে হবে আমি একটু দেখাচ্ছি তোমাকে। এরপর তোমার এমসিকিউর জন্য আরও কিছু জিনিস দরকার আছে, সেটা তোমরা অ্যাট এ গ্ল্যান্স, এই যে অ্যাট এ গ্ল্যান্স তুমি এখান থেকে, যে অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে, এইটা এই শুধু এই লাইনটা অ্যাট এ গ্ল্যান্সটা তোমাকে জানতে হবে যে কোনটা কত পার্সেন্ট দরকার হয়। যেমন দেখো অধিকাংশ হচ্ছে 200, দেখো 200 200 200 200 থেকে 400 200 আর 100 আছে দুইটা। তাহলে এটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে এই দেখো কিছুক্ষণ আগে তোমাকে আমি বলেছি যে এই যে নাইট্রেট এবং নাইট্রাইট লবণটা এই যে জার্মানি এবং নরওয়েতে খাদ্য সংরক্ষণ রূপে নিষিদ্ধ, এটা হচ্ছে 120, একদম এক্সেপশন 120। আর বাকিগুলো দেখো 200। আর ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, এটা তুমি জানোই। আর প্রোপানয়ের সমূহ খুবই কম পরিমাণে, 0.1 থেকে 0.3% পর্যন্ত প্রোপানের ব্যবহার অনুমোদিত মাত্রা, এর চেয়ে অতিরিক্ত ব্যবহার করলে সেটা খাদ্যবস্তুতে মানে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যাবে না, স্বাস্থ্য ঝুঁকি আছে। এই অনুমোদিত মাত্রাগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। এখানে তুমি 100গুলো আছে কোনটা বলো, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো এ সাধারণত বিএচএ এবং টিবিএইচকিউ, এই দুইটা হচ্ছে যে 100। আর বাকিগুলো হচ্ছে যেমন মনে করো এটা অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য জারণ মুক্ত করে, এগুলো হচ্ছে 200 ppm। ppm মানে পার্টস পার মিলিয়ন। কি বলো তো ppm মানে কি বলো? পার্টস পার মিলিয়ন, একটু মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। এগুলো যদি তুমি মনে রাখতে পারো এমসিকিউতে তোমার কাভার হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। সোডিয়াম সলভেট এবং কোন কোন কাজে লাগে এমসিকিউতে আসে, যেমন তোমাকে সোডিয়াম বেনজয়েট কী কাজে লাগে, ফলের রস, আচার, জেলি, পাউরুটি, বিস্কুট, সব আচার, ইসমোল কী কাজে লাগে, তারপর মদ, জুস, এগুলো সবগুলো লাগবে তোমার। মানে এইগুলো কি কি কাজে লাগে, যে কোনটার জন্য কি ব্যবহার করা হয়, কোনটার জন্য কি ব্যবহার করা হয় সেটা তোমার ব্যবহারের উদ্দেশ্য এবং প্রিজারভেটিভের নাম। যেমন আমরা যে চিপস খাই, চিপসের জন্য তো আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা যে কেক, পনির খাই, ফলের রস, আচার খাই, এগুলোর জন্য সোডিয়াম বেনজয়েটটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এগুলো এমসিকিউর জন্য মানে লাগবে। আর পিএইচের মান জানা লাগবে। পিএইচের মান জানা লাগবে দুইটা অ্যাসিডের, আমি একটু বলে রাখি, দুইটা অ্যাসিডের পিএইচের মান জানা লাগবে, এমসিকিউতে আসে। আমি একটু দেখাচ্ছি, পিএইচের মান জানা লাগবে দুইটা। এই যে আমি একটু দেখাচ্ছি পিএইচের মান, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, তো এই কারণে একটু তোমাকে জানাইতেই হচ্ছে। এই যে এই যে ইথানোয়িক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের পিএইচের মান এমসিকিউতে আসে। এই যে ইথানোয়িক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের পিএইচের মানটা পরীক্ষা আসে, এমসিকিউতে আসে। এই দুইটা মান জানা লাগবে। তাহলে এইভাবে যদি আমরা শিখি তাহলে আমার কাছে মনে হচ্ছে এই যে আজকে যে পড়ালাম প্রিজারভেটিভসগুলো, তাহলে ওভারঅল যদি মুদ্রা কথা বলি, তাহলে প্রিজারভেটিভ মানে যদি আমি চিন্তা করি প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। আর কৃত্রিমটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল, তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হচ্ছে কিলিটিং এজেন্ট। তাহলে অ্যান্টিমাইক্রোবায়ালটা কী কী আছে, কিলিটিং এজেন্টটা কী কী আছে, আর একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কী কী আছে, এগুলো যদি তুমি পারো তাহলে তোমার এমসিকিউতে আর কোনো সমস্যা হবে না। আশা করি আজকের এই পার্টটা তোমার ভালোভাবে শিখে হয়েছে। নেক্সট ক্লাস আবার দেখা হবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।